বাইরের দিকে মাইক দিয়ে আছে। দেখুন, আমাকে এখন মাইক খুলে দিচ্ছিল আমার ভালোবাসার মানুষ, আমার জন্য অনেক বিশ্লেষণ অ্যাড করেছে। সে তার ভালোবাসার মানুষকে অনেক বিশ্লেষণ অ্যাড করতে পারে। তবে আমি একটা কথা বলি, আমি এত ডিজার্ভ করি না। আমি শুধু এতটুকুই আমি বলতে চাই, আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই। কারণ আপনারা জানেন, ভোট আসে আর ভোট যায়। ভোটের জন্য মিষ্টি মিষ্টি কথা বলে, ভোট মিটে যাবে, 4.5 বছর কোনো বাবুকে আর খুঁজে পাওয়া যাবে না। আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। কাকে ভোটটা আমরা দেবো? ভোটের সময় যেভাবে মাসি, পিসি, খালা, চাচা, ফুফু, দাদু বলে ভোটটা নিচ্ছে, 4.5 বছর তার কাছ থেকে পরিষেবা পাবো কি পাবো না, এটা মাথায় রেখে ভোটটা দেন। আপনারা যদি খান চিহ্নকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু ভোটের সময় যেভাবে আপনাদের দুয়ারে দুয়ারে এসে আপনাদের কাছ থেকে আমরা ভোট চাইছি, 5 বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা চালাবো। আপনাদের এমপি আমাদের দলের প্রার্থীকে খোঁজার জন্য দূরে যেতে হবে না। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে আপনাদের দুয়ারে এসে আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেবে, এই দায়িত্বটা আমি নিতে পারি। বন্ধুগণ, এমপি ভোট আসবে যাবে। বাপিদা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে, এখানে বিজেপির হয়ে দাঁড়িয়েছে, জোটের নামে ভোট পাঠিয়ে প্রার্থী দাঁড় করিয়েছে, আইএসএফ প্রার্থী দাঁড় করিয়েছে, নির্দল প্রার্থী দাঁড়িয়েছে। সবার রাইট আছে ইলেকশনে কন্টেস্ট করার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে ভোট দিয়ে পাঠাবে তার কাজ হবে এই মথুরাপুর লোকসভার সমস্ত শ্রেণীর মানুষের চাওয়া পাওয়া, অভাবে যে সমস্যাগুলি আছে সেগুলোকে পার্লামেন্টে গিয়ে উত্থাপন করবে। সরকার পক্ষের কাজ হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা। এই সমস্যার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে কুলপি পাবলিক টয়লেট সমস্যা। এই সমস্যাটাও সমাধান কে করবে? সরকার করবে। কে সরকারকে জানাবে? কুলপির মানুষ কি গিয়ে সরকারকে বলবে আমাদের এখানে পাবলিক টয়লেটের সমস্যা? সম্ভব নয়। তার জন্য কুলপির মানুষ একটা বিধায়ক নির্বাচিত করে, তার জন্য মথুরাপুরের মানুষ একটা এমপি নির্বাচিত করে। আমার কথা শুনে হয়তো হাসবে যে একটা টয়লেটের সমস্যার জন্য একটা এমপিকে বলতে হবে। হ্যাঁ, এমপি যদি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে পায়ে হাত দিয়ে নমস্কার করে ভোটটা চাইতে পারে, সেই এমপি দায়িত্ব সেটা লজ্জা লাগলে দায়িত্বটাকে নিতে হবে না। এমপি যদি লজ্জা লাগে যে আমি একটা টয়লেটের সমস্যার কথা বলবো, তাহলে বলবো তাকে ভোটে কন্টেস্ট করতে হবে না। টয়লেট থেকে শুরু করে কলেজ পর্যন্ত, ইউনিভার্সিটি পর্যন্ত, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য কর্মসংস্থান পর্যন্ত এমপিকেই পার্লামেন্টে গিয়ে বলতে হবে কুলপির মানুষের জন্য। তাই যেটা বলছি, এই যে সমস্যা আছে এটা সমাধান কিভাবে হবে? দেশের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে, রাজ্যের যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলতে হবে। রাজ্যের আইন তৈরি করার জায়গাতে আপনারা যাকে পাঠিয়েছেন সে আপনাদের হয়ে যদি কথা বলতো, তাহলে এখানে এই রৌদ্রটাকে ভিড়টা হতো না। আপনাদের এই কথা বলেনি বলি এই আইএসএফ এর ছায়াতলে আপনারা আসছেন, এই প্রখর রৌদ্রতে আপনারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন। বন্ধুগণ, আমি বেশি সময় নেব না, কিন্তু আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি এখান থেকে বিদায় নেব। প্রথম গুরুত্বপূর্ণ বিষয়, একটা এমপির কাজ কি? একটা এমপির কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়াগুলো বিধান লোকসভাতে উত্থাপন করবে। লোকসভার সরকার পক্ষ সেগুলোকে নোট ডাউন করে সেগুলো সমাধান করবে। দ্বিতীয় কাজ হচ্ছে একটা এমপি 1 বছরে 5 কোটি টাকা, 5 বছরে 25 কোটি টাকা উন্নয়নের জন্য আসে। সেই 25 কোটি টাকা কোথায় কিভাবে খরচ করবে জনসাধারণের সাথে আলোচনা করে করবে। আমি আপনাদের দাঁড়িয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি তৃণমূলের বন্ধুদেরকে, সিএম জাতীয় মহাশয় বিগত 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার তথ্য আগে দিক, তারপরে কুলপির মানুষের কাছ থেকে এখানে দাঁড়িয়ে আরেকটা প্রতিজ্ঞা করছি আমি। আমাকে এখানে একজন গেরুয়া বসনধারী এক আমার হিন্দু সমাজের সনাতনী ধর্মের মানুষ, তিনি আমার কাছে একটা প্রস্তাব রেখেছেন। তিনার উদ্দেশ্যে বলছি, এই কুলপির মানুষের বলছি, যদি আপনারা জিতিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আমরা যে উন্নয়নমূলক কাজ করবো, 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য পাবো, 5 বছরে 25 কোটি টাকা পাবো, সেই আমার সনাতন ধর্মের যে ধর্মগুলো আমার কাছে আমাকে
আছে তার কুলপি পাবলিক টয়লেটের কথা বলেছে। এই কুলপির মধ্যে সর্বপ্রথম কাজ হবে তার সমস্যাটাকে অর্থাৎ জনগণের শুধুমাত্র প্রতিশ্রুতির ফুলগুলি দিয়ে চলে যাচ্ছে এই ধরনের ব্যাপার নয়। তাই তুমি সাউন্ড বক্সের কাছ থেকে সরে যাও তো, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, সাউন্ড বক্সে ছেড়ে রাখো তো না, এটা মাথায় রাখবে। আপনাদের বলি, আপনাদের কাছে ভোট চাইতে আসছে তৃণমূলের পক্ষ থেকে, সে তাদেরকে জিজ্ঞাসা করুন 1 বছরে 5 কোটি, 5 বছরে 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে তার তথ্য আগে আমাকে দাও, তারপরে নতুন করে আমার কাছ থেকে ভোট চাইবে। 1 তারিখে ভোট। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি কুলপি বাজার থেকে তৃণমূলের বন্ধুরা নিশ্চিতভাবে শুনছেন, আপনারা পারবেন না তার তথ্যটা প্রকাশ করতে, কারণ এত কাটমানি খেয়েছে 25 কোটি থেকে বলছি আপনারা ভাই এখন স্লোগান পরে হবে, সময় স্বল্প, মাথার উপরে প্রচন্ড রৌদ্র, একদম কথা বলছি শুনে এখান থেকে বেড়ে যাবে। আমাকে রোদ লাগছে, আপনাকে নাও রাখতে পারে, আমাকে লাগছে ভাই, তো আমার ফোর্সদেরকেও লাগছে। ওরা সরকারি চাকরি করে বলে ওদেরকে এরকম ভাবে অত্যাচার করা দরকার যাবে না। আর এখন আমার পুলিশ প্রশাসনের বন্ধুদেরকেও রৌদ্র লাগছে। তাই বলবো বন্ধুগণ, একটা এমপির কাজ পার্লামেন্টে গিয়ে যে বিলগুলো পাস হয় সেইগুলো জনগণের পক্ষে যদি আসে, জনগণের পক্ষে আসা দরকার, যদি জনগণের বিপক্ষে যায় সেটাই চূড়ান্তভাবে বিরোধিতা করা। এর আগে চৌধুরী সিএম জাঠুয়া এই মহাশয় এখানকার এমপি তৃণমূলকে বলুন, যখন বিজেপির বড় বড় সরকার, বিভাজনের বিজেপি সরকার, তৃণমূলের আর তৃণমূলের এমপি যখন পার্লামেন্টে ছিল, এই সিএম জাতীয় মহাশয় যখন পার্লামেন্টে ছিল, কৃষকদের বিরুদ্ধে, এই কৃষকদের বিরুদ্ধে, এই মথুরাপুরের কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস করেছিল বিজেপি সরকার, তখন পার্লামেন্টে কৃষকদের হয়ে কথা সিএম জাতীয় সাহেব বলেছে, তার তথ্য তাকে হাতে বলবেন, তারপরে নতুন করে বাকি হালদারের হয়ে তৃণমূলকে ভোট চাইতে বলবে। আমি কৃষক, আমি সিএম জাতীয়কে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম যে আমার হয়ে দুটো কথা বলবে, আমার উৎপাদিত ফসলের যাতে দাম হয়, আমি মাসের শেষে ইনকাম করে তোমার ডবল হোক তার কথা বলবে, তার পলিসি নিয়ে আসার কথা বলবে। উল্টে যে পলিসি বিজেপি সরকার আনবে সেই পলিসিটা হচ্ছে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো নীলকর সাহেবরা নীল চাষিদেরকে যেভাবে শোষণ করতো ঠিক একইভাবে শোষণ করার জন্য বিল নিয়ে এসেছিল। তাই বিরোধিতা করেনি এই বাকি সরকাররা। তাই কুলপির কৃষকদের বলবে, বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে, তাই কুলপির কৃষকদের কাজ হবে সর্বপ্রথম বিজেপির বিরুদ্ধে ভোট দিয়া, খান চিহ্নের পক্ষে ভোট দিয়া। আর সাথে সাথে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম সেই সিএম জাফরা আপনাদের হয়ে কথা বলেনি, কৃষকদের হয়ে পার্লামেন্টে কথা বলেনি। তাই আপনাদের বলবো, আমাদের অজয় বাবুকে যদি আপনারা পার্লামেন্টে যান, কৃষকদের হয়ে কথা বলবেন, কৃষকদের বিপক্ষে বিল পাস করতে সাহস পাবে না। কুলপি ড্রাইভার সমাজের মানুষেরা আছে, কেন্দ্রীয় বিভাজনের সরকার, কেন্দ্রের জন্মবাদের সরকার ড্রাইভারদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে যে কোনো ড্রাইভার নাকি অ্যাক্সিডেন্ট করলে তার 10 লক্ষ টাকা বা এই ধরনের 10 বছর জেল হবে। এখানে অনেক ড্রাইভার আছে, আমি আপনাদের বলি, ড্রাইভার একটা গরু ছাগল কুকুরকে ইচ্ছা করে মারে না, বরঞ্চ গরু ছাগল কুকুরকে বাঁচাতে গিয়ে ড্রাইভাররা মরে যায়, অ্যাক্সিডেন্ট হয়, তারা মারা যায়, কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কেন্দ্রের সরকার, এখানে কে দাঁড়িয়েছে? বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাকে প্রশ্ন করবেন অশোক বাবুকে, যে সরকার ড্রাইভার বন্ধুদের বললো আপনারা প্রশ্ন করবেন অশোক বাবু ঘন্টায় আসে, আগে ড্রাইভার ভাইদের বিপক্ষে বিলকে তুলুন, তারপরে ড্রাইভারদের কাছে ভোট চাইবেন। ড্রাইভারদেরকে শোষণ করার চেষ্টা হচ্ছে। তাই বলবো ড্রাইভার ভাইরা, ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান আমাদের বাপি, আমাদের অজয় বাবুকে, কারণ আপনাদের জন্য আমরা পার্লামেন্টে গিয়ে বিল প্রত্যাহার করার জন্য চিৎকার করবো। তাই এখানে প্রচন্ড রোদ দিয়ে আপনারা দাঁড়িয়ে আছেন। তৃণমূল প্রোগ্রাম করলে হয়তো এত লোক না হলেও 500 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে ভিড় করানোর চেষ্টা করবে। 500 টাকা বিরিয়ানি প্যাকেট কেউ দিয়েছেন? আপনাদের বলবো, আবার তৃণমূলের হয়ে দুটো কথা বলবো। ওই তৃণমূলের গরিব কর্মী ভালোবাসার মানুষদেরকে বলবো, আচ্ছা আপনারা একটা বাজার তো, আপনারা বলুন আপনাদের বাচ্চাগুলো কোথায় পড়ে? সরকারি স্কুলে পড়ে তো? ফিরিপুরের বাচ্চারা কোথায় পড়ে? বেসরকারি স্কুলে। ভাই তুমি তাকে ভাষণ দাও একটু, মাথার নিয়ে গরম হচ্ছে, দেখতে টুপির ওপর দিয়ে ঢুকছে, তোমার মাথায় তো এদের মাথায় তো টুপিও নেই, টুপি ভেদ করে ঢুকে যাচ্ছে। ভাই ঢিলুতে বড়, একটু ধৈর্য ধরো। তো আমাদের বাচ্চাগুলো কোথায় পড়ে? সরকারি প্রাইমারি স্কুলে, সরকারি হাই স্কুলে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে
% বাচ্চারা বেসরকারি স্কুলে পড়ে না। তৃণমূল করে যারা, বাকিরা জিন্দাবাদ যারা বলছেন, যারা সিএম জেঠুয়া জিন্দাবাদ বলেছিল, যারা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলে, যারা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দেয়, তাদের বাচ্চাগুলোই দেখুন সরকারি স্কুলে পড়ে। যারা বুঝতে পেরে নেতারা, যারা নেতাদের কথা বলছি, বড় বড় নেতাদের কথা। এবার বলুন, আজকে বাজার থেকে আপনারা বাড়ি যাবেন, তৃণমূলের বন্ধুরা থাকলে বলছি, বিজেপির বন্ধুরা থাকলে বলছি, আইএসএফ এর কর্মী সমর্থক সাধারণ মানুষেরা বাজারে আছে। আজকে বাড়ি যাবেন, গিয়ে আপনার বাড়ির বাচ্চাগুলোকে রাখবেন, ক্লাস 3, 4, 5, 6 এর বাচ্চাকে ডেকে বলবেন, বাবু তুই 6 এ পড়িস, তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, কোন ক্লাসে পড়িস, কোন স্কুল, ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন। 100টা বাচ্চার মধ্যে এই কুলকিতে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, সৎ সাহস থাকলে বাকি দ্বারা আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে, অভিষেক ব্যানার্জি আমার চ্যালেঞ্জকে গ্রহণ করে 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা পারবে না। কাদের বাচ্চা পারবে না? কাদের সন্তান? 300 টাকা রোজ, যারা দিন আনে দিন খায়, যারা বাতিদার নামে জয়ধ্বনি দিচ্ছেন, যারা অভিষেক ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছেন, তাদেরই তাদের বাচ্চাদের হাত থেকে বই পেন খাতা এই বাতিদের সরকাররা, এই সব শুনুন, এই আপনার অভিষেক ব্যানার্জির সরকাররা কেড়ে নিচ্ছে। একটা ক্লাস 4 বাচ্চাকে যান আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন, অঙ্কটা করতে বলবেন, তার ভয়ঙ্কর বইটা খুলে দিয়ে 100টা বাচ্চার মধ্যে 90টা বাচ্চা পারবে না অঙ্ক করতে। আর এখানে অশোক বাবুরা মিষ্টি মিষ্টি কথা বলে ভোট চাইতে আসছে, অশোক বাবুদের বলবেন, তার আগে বাপি বাবুদের বলবেন, ভোট চাইতে আসছেন বাপি বাবুর ছেলে মেয়েরা, তার পরিবারের ছেলে মেয়েরা, চৌধুরী সিএম জাঠুয়ার পরিবারের ছেলে মেয়েরা সব বেসরকারি স্কুলে পড়ছে, নেতা তৈরি হচ্ছে। আর আপনাদের বাড়ির ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে যেতে পড়তে যাচ্ছে যারা, সেখানে শিক্ষক না দিয়ে, শিক্ষার পরিকাঠামো না দিয়ে আপনাদের ছেলেগুলোকে লাঠিয়াল তৈরি করার জন্য পরিকল্পনা নিচ্ছে। তাই বাপি বাবুরা ভোট চাইতে আসতে বলবেন, আগে প্রাইমারি স্কুলগুলোতে টিচার দাও, হাই স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনো, তারপরেই তুমি ভোট চাইবে, তার আগে আপনাকে একটাও ভোট দেওয়া। আর যদি অশোক বাবুরা বিজেপির পক্ষ থেকে আসে, বলবেন কি আপনাদেরকে, যে আপনাদের 77টা এমএলএ আছে, ছিল 18টা বিএমপি ছিল পশ্চিমবাংলায়, এই মমতা ব্যানার্জি এই চোরেদের দলেরা প্রায় 8,500 স্কুল বন্ধ করে দিচ্ছে। আপনারা তো প্রধান অপোজিশন, কতবার বিধানসভার মধ্যে এই স্কুল বন্ধের প্রতিবাদ করেছেন। 77টা এমএলএ 18টা এমপিকে নিয়ে কেন কলকাতা রাজপথে বসলেন না আপনারা? যে অবিলম্বে যেখানে দলিতের সন্তানেরা থাকে, যেখানে আদিবাসীরা থাকে, যেখানে মুসলিমরা থাকে, যেখানে পিছড়ে বর্গের মানুষেরা থাকে, সেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না। ওই 8,000 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলো আমরা যারা অপোজিশনে আছে, এই অশোক বাবুরা বলা দরকার ছিল যে সমস্ত বিজেপির এমপি এমএলএ রাস্তায় বসে থাকবে, অনশন করবে। এ কথা কিন্তু তাদের মুখে দেখলাম না, কারণ তারাও জানে যদি দলিত আদিবাসী মুসলিম বাচ্চাদের হাতে বই পেন খাতাতে যায়, তাহলে ধর্মে ধর্মে লাগিয়ে, বন্ধে বন্ধে লাগিয়ে, যাতে যাতে লাগিয়ে তারা ক্ষমতায় আর টিকে থাকতে পারবে না। তারাও চাই তৃণমূলের মতো, তারাও চাই বাকিদের মতো, তারাও চাই সিএম জাতীয়দের মতো যে দলিত আদিবাসী মুসলমানরা অশিক্ষিত থাকবে, এদেরকে বিভাজনের রাজনীতি করে আমরা ক্ষমতায় টিকে থাকবো। তাই বলছি বন্ধুগণ, যারা বিজেপিকে ভালোবাসছে, যারা তৃণমূলকে ভালোবাসছে, আপনাদের চোখ কান খুলে রাখুন। আপনারা দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ করছেন, ওই দাদা দিদি জিন্দাবাদ যাদের নামে দিচ্ছেন, সেই দাদা দিদিরাই আপনাদের হাত থেকে সুকৌশলে শিক্ষা কেড়ে নিচ্ছে। শিক্ষা কেড়ে নেওয়ার কারণটা কি? শিক্ষা যদি থাকে, আপনার আমার ছেলে আর মারামারি করবে ভোটের জন্য, আর হানাহানি করবে, আর খুনোখুনি করবে না, কারণ তারা জানে, তারা জানতে পারবে মারতে গিয়ে যদি মারা যায় 302 ধারায় কেস খাবে। 302 ধারায় কেস খেলে তাহলে কি হবে? বাড়িতে এসে ভাত বেড়ে দেবে, এই আর খাওয়া হবে না, জেলের ভাত খেতে হবে। সুতরাং মারামারিতে যাবে না। আর মারামারিতে না গেলে অশোক বাবুদের লস, মারামারিতে না গেলে বাপি হালদারদের লস হয়ে যাবে। তাহলে বাপি হালদারদের হয়ে কারা গুলি দখল করবে, তাহলে অশোক বাবুদের হয়ে মারামারিটা কারা করবে? সেই জন্য আপনারা আমার ছেলেকে অশিক্ষিত বানিয়ে রাখার চেষ্টা করেছে। তাই বলবো, যদি আপনার শিক্ষার দাবি তুলতে চান, পার্লামেন্টে গিয়ে 8,500 স্কুল কেন বন্ধ হচ্ছে তার কথা যদি আওয়াজ তুলতে চান, আপনাদের বলবো, আপনারা পার্লামেন্টে আমাদের অধ্যাপক অজয় কুমারকে পাঠান। একজন এসসি কমিউনিটির মানুষ, শিক্ষায় তিনি এগিয়ে আছেন, শিক্ষানোগী মানুষ, পার্লামেন্টে গিয়ে দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, মুসলিমের কথা বলবে, আপনাদের আপনারাই নাকি পার্লামেন্টে পাঠান, আপনাদের
মূল্যবান ভোট দিয়ে আপনারা এই পূর্বে 17 বার ভোট দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাঠিয়েছেন, আপনাদের হয়ে কথা বলেনি, আপনাদেরকে শোষণ করবে কি করে, আপনাদের কাছে তোলাবাজি কি করে করবে, কাটমানি কি করে খাবে তার চেষ্টা করেছে। আপনাদের বলবো মথুরাপুর থেকে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমারকে পার্লামেন্টে পাঠান, কাটমানি মুক্ত দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা আপনাদের জন্য যারা উপস্থিত আছেন কুলপির মানুষ হেভি ট্রিটমেন্ট নিতে কোথায় যেতে হয় জোরে বলুন? কোন হসপিটালে? হসপিটালে গেলে পাবেন? কোথায় বলতে কোথায় যাচ্ছে? ভাই ভাই মনে হারবেন তাহলে কলকাতা। কেন আমাদের বক্তব্য, কেন কুলপির মানুষকে, কেন দক্ষিণ 24 পরগনার মানুষকে, কেন সুন্দরবনের মানুষকে, কেন কাকদ্বীপের মানুষকে, কেন সাগরের মানুষকে কলকাতাকে ট্রিটমেন্ট নিতে যেতে হবে? আমি সাগরের জীবনে একবার গিয়েছি, আগামী দিনে যাবো, আমার ইচ্ছা আছে কপিলমুনির আশ্রমে যাওয়ার, কিন্তু দুঃখের বিষয় আমি যখন গিয়েছিলাম স্বল্প সময় ছিল, যেতে পারিনি। এই কপিলমুনির আশ্রমে যাবো বলেছি বলে এগুলো ভোট চাইবো না আমার সনাতনী ভাইদের কাছ থেকে। আমার ইচ্ছা, আমার আবার বিশাল ইচ্ছা ছিল ইস্কন মন্দিরে যাবো, আমি ঘুরে এসেছি। আমার ইচ্ছা আগ্নি শরীফে যাওয়ার, আমি ঘুরে এসেছি। ইচ্ছা আছে আমি পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে যাওয়ার, এখনো হয়নি, যাবো। ইচ্ছা আমার দেখবো, তোমার ইচ্ছা হচ্ছে একবার, আমার ইচ্ছা হচ্ছে আমি এতে যাবো কপিলমুনির আশ্রমে। আমি একবার গিয়েছিলাম কিন্তু সময় স্বল্পের জন্য আমি ওখানে যেতে পারিনি। কিন্তু যেখানে গিয়েছিলাম, তুমি ছিলেন নাকি বাবুজি? হ্যাঁ, আমি যখন লঞ্চে নাকি ফেরিঘাটে পার হচ্ছি, যাবো, দেখি একটা খাটিয়া চারদিকে ধরে একটা মহিলাকে নিয়ে আসছে শুয়ে। আমি তো প্রথম ভেবেছি মরে গেছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম খেয়াল আছে এই এরকম করে নিয়ে যাচ্ছে কেন? বলছে ভাইজান এপারে একটা ভালো হসপিটাল নাই, এই সাগরের যত মেয়েরা আছেন মা বোনেরা তাদের সন্তান প্রসবের সময় আসলে তাই বাড়িতে প্রসব সন্তান প্রসবের ব্যবস্থা করতে হবে, নাহলে নামখানা কাকদ্বীপে পাড়ে নিয়ে আসতে হবে। আমি শুনে খুব দুঃখ পেয়েছিলাম। আমি সার্চ করছিলাম, সাথে সাথে এই সাগরে 49% মহিলা আছে, আমার মা বোনেরা আছে। আমি রাজ্যের আইনসভার মধ্যে গিয়ে বলেছিলাম সাগরে একটা উন্নত মানের হসপিটাল দিতে হবে, কিন্তু অপদর্থ সরকার সাগরকে নিয়ে রাজনীতি করে, কপিলমুনির আশ্রমকে নিয়ে রাজনীতি করে, আমরা করি না। কিন্তু ওখানে একটা প্রতি বছর ওখানে লাখো লাখো তীর্থযাত্রীরা আসে, পুণ্যের কাজে আসে, কিন্তু তাদের জন্য এবং তীর্থযাত্রীদের জন্য এবং ওখানকার প্রায় 4 লক্ষের অধিক মানুষ আছে, তাদের জন্য একটা উন্নত মানের হসপিটাল লাইনে আমি সাগরবাসীর জন্য রাজ্যের আইনসভার মধ্যে আমি চিৎকার করেছি। আপনাদের বলবো আপনারা যদি ভোটটা দিয়ে আমাদের অজয় রাখে পার্লামেন্টে পাঠান, অজয় গিয়ে স্বাস্থ্য বিপ্লবের জন্য চিৎকার করবে, অজয় গিয়ে স্বাস্থ্যের আন্দোলন করবে, স্বাস্থ্যের জন্য চিৎকার করবে। ওইদিকে সাগর, ওইদিকে নামখানা, ওইদিকে সুন্দরবন, এইদিকে কুলপি, এই প্রত্যন্ত এলাকার মানুষদেরকে কেন কলকাতাকে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে? এখানে উন্নত মানের এমসের মতো, চিত্তরঞ্জনের মতো, পিজির মতো হসপিটাল তৈরি করতে হবে, তার জন্য চিৎকার করবে। আপনারা বলুন ভাই, সুন্দরবনের মানুষ আর সাগরের মানুষকে ট্রিটমেন্ট নিতে কলকাতায় যেতে কেন হবে? দেশ 1947 স্বাধীন হয়েছে, 1952 সাল থেকে সাগরের মানুষও ভোট দিচ্ছে, সুন্দরবনের মানুষ ভোট দিচ্ছে। যত হসপিটাল কলকাতার বাবুরা বুকে ফেলে রাখবে, বললেই দোষ আমার, বললেই আমি সাম্প্রদায়িক, বললেই আমি মুসলমানদের দল, বললেই আমি বিজেপির দালাল। আমার প্রশ্ন করা কি ভুল হচ্ছে? কেন কুলপির মানুষদের কলকাতার মতো পিজি হসপিটাল পাবে না? আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, পার্লামেন্টে গিয়ে কলকাতার বড় হসপিটালের মতো হসপিটাল দাবি করবো, এমসের মতো হসপিটাল দাবি করবো। আর 2026 সাল আসছে, এখন থেকে বলে যাচ্ছি, যদি পশ্চিমবাংলায় সরকার বদলের দায়িত্ব আমাদের হাতে তুলে দেন,